আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথা। বেঁচে আছে খামেনি এবং তিনি গোপন আস্তানা থেকে এই তৃতীয় বিশ্বযুদ্ধের কিভাবে প্ল্যান, কি ছক হবে সেগুলো করে চলেছেন। তার প্রমাণ রয়েছে আজ তাক বাংলার হাতে। কি প্রমাণ আসুন শোনাই এবার আপনাদের। কিন্তু স্পষ্ট বলছেন যে খামেনি রয়েছেন এবং তিনি লুকিয়ে এই তৃতীয় বিশ্বযুদ্ধের ছক একেবারে সাজিয়ে ফেলেছেন। আমরা এই বিষয়টা নিয়েও কথা বলবো। ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। তার মানে স্যার খুব স্পষ্ট যে এই যে ইরান রিটালিয়েট করছে, বিভিন্ন জায়গায় বেছে বেছে হামলা চালাচ্ছে, এটা খামেনির প্ল্যান। দেখুন, এটা ইংরেজিতে কাহাওয়াত আছে, ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি ইন দ্য ওয়ার। যেটা সৎ আছে ওটা যুদ্ধের টাইমে বোঝা যায় না কোন কোন মানুষ সৎ বলছে, কোন মানুষ ঝুট মিথ্যাবাদী বলছে, রাইট? আর এটাই আমাদের এলেকজেন্ডার টাইম থেকে এখন পর্যন্ত আমরা শিখলাম কি মিসইনফরমেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স ওয়ার কি আছে, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কি আছে, মাইন্ড ইজ দ্য টার্গেট, মাইন্ড ইজ দ্য ওয়েপন। এই যে অ্যালগোরিদম ওয়ার, সোশ্যাল মিডিয়া ওয়ার, এসব জিনিসগুলো ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার, যেখানে মিডিয়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এই খামেনি সাহেবের যদি মৃত্যু যদি খবর কি করে ছড়ালো, ওখানে তো ইন্টারনেট বন্ধ আছে ইরানের মধ্যে। স্টারলিংক ওটা কতগুলো দিয়েছিল, স্টারলিংকের স্যাটেলাইট গুলো শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এই খবরটা কে দিল? এই খবরটা আমরা যে ভেরিফাইড হ্যান্ডেল আছে, যেটা ইসরায়েলি আর্মি বলি, বা এই ভেরিফাইড হ্যান্ডেল আমেরিকান আর্মি আছি, বা ডোনাল্ড ট্রাম্প সাহেব কথা বলেছিলেন, ওদের উপরে আমাদেরকে বিশ্বাস করতে হলো। কিন্তু আজকে যে আপনার ওদের মুখপাত্র বলছেন না উনি জিন্দা আছেন, খামেনি তো জিন্দা আছেন, আয়াতুল্লাহ জিন্দা আছেন, এটা আমি জানি। আয়াতুল্লাহ একটা টাইটেল আছে, যেটা টাইটেলটা সুপ্রিম লিডারকে দেওয়া হয়। আর যেরকম কথা হলো কি ওনার এই খামেনি মারা যাওয়ার পর কিভাবে ওখানে প্রসেস হচ্ছে, এটা আমরা শুধু কেউ বলেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমরা ওটা পড়ে আমাদের বললাম। কিন্তু যে আপনি দেখাচ্ছেন যদি এটাও সৎ হয়, তাহলে খামেনি আজকেও জিন্দা আছেন। কেন যে যেভাবে ইরান আপনার রেসপন্স দিল 3 দিন ধরে, যেটা রেসপন্স দিয়েছে, রেসপন্সটা এরকম রেসপন্স ও দেশে হতে পারে না, যেখানে সব যতগুলো টপ মিলিটারি লিডারশিপ বা টপ ওদের স্পিরিচুয়াল লিডার বা টপ ওদের যতগুলো পলিটিক্যাল লিডার ওরা যদি মরে যায়, তাহলে এরকম হায়ার ডাইরেকশন অফ ওয়ার, যেটা আমরা বলি হায়ার ডাইরেকশন অফ ওয়ার কে দিচ্ছে, এই প্রিপারেশন কে করলো, ব্লু প্রিন্ট কোথায় আছে, টার্গেট ডেস্টিনেশন কে দিল, টার্গেট কে ডিস্ট্রয় করার রেসপন্সিবিলিটি কে নিল, কে এই রিস্ক ফ্যাক্টর আমি আছি। সব জায়গাতে একটা রিস্ক ফ্যাক্টর ছিল ইরানের জন্য। যখন ওরা প্রথমবার এই যে আপনার গালফ কান্ট্রিকে হিট করলো, তো একটা তো রিস্ক ছিল, এটা সবাই বলেছে যে এই যে আপনি যদি গালফ কান্ট্রিকে হিট করেন তাহলে আপনার উপরে হামলা হতে পারে। এই গালফ কান্ট্রি গুলো আপনি দেখলেন গতকাল সৌদি আরেবিয়া বলেছে কি ইউএই আর বাহরিন আর এসব জায়গা আপনি যদি হামলা করেন, আমি আমেরিকার সঙ্গে আছি, ওরা আমেরিকার সঙ্গে আছে। তাহলে এত বড় রিস্ক কে নেবে? যদি ওদের কাছে একটা শুধু প্রেসিডেন্ট তো নেবেন না, ওদের ওয়ার কাউন্সিল নেবে, যার মধ্যে ওদের স্পিরিচুয়াল লিডার হবে, ডিফেন্স হবে, ইরানিয়ান রিভলিউশনারি গার্ড হবে, ওদের ক্যাবিনেট হবে, অনেকগুলো লোক ওদের ডিসিশন নিয়েছে। এটা তার মানে যেরকম ইরান দেখাচ্ছে আর আমেরিকাকে যেভাবে রেসপন্স দিয়েছে, ওই রেসপন্সটা এটা বোঝাচ্ছে একটা ইরান, যেটা আমরা বারবার বলছি, এরা ঝুঁকবে না, এরা যা জবাব দিয়েছে ওর মধ্যে যদি খামেনি জিন্দা থাকেন, উনি যদি চলে আসেন, আমাদের তো কোনো সন্দেহ, আমাদের কোনো আশ্চর্য হবে না, রাইট? আয়াতুল্লাহ একটা টাইটেল আছে, তারপরে ওরা অনেকগুলো লোকের নামও দিয়েছে কি এখন কাউন্সিল চলে এসছে, এই ছোরজানের নামে আছে। এটা একটা প্রপাগান্ডা হতে পারে। খামেনি নেই, তিনি শেষ হয়ে গিয়েছেন, তাকে শেষ করে ফেলেছে ইউএসএ, এটাও একটা স্ট্র্যাটেজি। স্যার আমি একটু ম্যাপের মাধ্যমে দেখাই, যে তেল আভিভের ছবি আমরা দেখাচ্ছি, যে তেল আভিভে পর্যন্ত ইরান টার্গেট করেছে, কতটা ডিস্টেন্স আমি একটু ম্যাপের মাধ্যমে দেখাই। এই হচ্ছে ইরান আর এই হচ্ছে ইসরায়েল। তেল আভিভটা এখানে, এতটা দূরত্ব, মানে আমি যদি এখানে ইরানকে দেখাই, তার সাথে আমি এবার যদি দেখাই যে এই ইরান থেকে কতটা দূরে হচ্ছে এই ইসরায়েল, অর্থাৎ এই যে টার্গেটটা করছে ইরান, কতটা দূরে টার্গেটটা করছে। এই হচ্ছে তেহরান আর এই দিকে এই হচ্ছে ইসরায়েল, মানে এতটা দূরত্বও কিন্তু ইসরায়েল অতিক্রম করছে। মানে কতটা তাদের নজরদারি এবং তাদের এই যে স্ট্র্যাটেজি কতটা, আমি এই জায়গাগুলো দেখাচ্ছিলাম যে এখানে ইরাক তো রয়েছে, কুয়েত রয়েছে, বাহরিন রয়েছে, কাতার রয়েছে, এই জায়গাগুলো তো ইরানের কাছাকাছি, স্ট্রেট অফ এই পারস্য উপসাগর তার এপারে। কিন্তু এই রকম জায়গাতে রয়েছে হচ্ছে ইসরায়েল, যেটা আমি এখান থেকে দেখাচ্ছিলাম। এই যে ইসরায়েল এতটা দূর পর্যন্ত মানে ঠিক জর্ডানের গা ঘেঁষে এই এতটা দূর পর্যন্ত কিন্তু
ইরান তারা আক্রমণটা সানিয়ে যাচ্ছে এবং তারা সেটা করছে, মানে যুদ্ধটা যে এখন শুধুমাত্র আর মিডল ইস্টে সীমাবদ্ধ নেই সেটা কিন্তু প্রমাণ রয়েছে। স্যার, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে কিয়ার স্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি তার দীর্ঘদিনের অ্যালাই ইউএসএ কে সাহায্য করার কথা বলেছেন। তিনি বলছেন যে তাদের যে বেসগুলো রয়েছে সেগুলো যেন ইউএসএ ব্যবহার করে। এটা মনে হচ্ছে যে ব্রিটিশরা অর্থাৎ ব্রিটেন এবার এই যুদ্ধে জড়িয়ে গেল। ব্রিটেনের ক্যারেক্টার কি আছে? ব্রিটেন চোর। ব্রিটেনের মানুষ আমাদের কাছে 100 বছর থেকে বেশি ছিল, ওরা আমাদের থেকে চুরি করে গেল, এটা সবাই জানেন। আর এই যে কুয়েত, অ্যাকচুয়ালি খাড়িতে শুধু আমেরিকা ছিল না, ওখানে ফ্রান্সও আছে, ওখানে ব্রিটেনও আছে। কিছুদিন আগে আপনার এই স্টামার বললেন যে আমি ডিয়াগো গার্সিয়াকে আমি দেব না আপনার আমেরিকান প্লেন দেওয়ার জন্য। আজকে কি কেন চেঞ্জ হলো? কেন যে এই যে কুয়েতের কাছে এই যে ইরানিয়ান মিসাইল পড়েছে, ওরা বুঝতে পেরেছে কি আর ইরান থেকে কুয়েত থেকে আর তেল চুরি করা যেতে পারে না। আপনাকে বলি, আপনি যদি হিস্ট্রিটা পড়েন, এই যতগুলো আমির লোক আছে যাদের সুলতানের ছেলেগুলো এই কান্ট্রি যেটা মালিক আছে, ওরা ওখানে দোহন করছে, ওখানে শোষণ করছে ওটা, রাইট? আমরা এটা বেশি বলতে পারছি না কেন, আমাদের 1 কোটি থেকে বেশি লোক ওখানে চাকরি করছে। আমি তাই জন্য বেশি আমি রিলেশনশিপ জন্য বলছি না। এই যে ইরান, এই যে আপনারা ব্রিটেন ওখান থেকে চুরি করে তেল, এই ফ্রান্স কেন ওখানে লোককে রেখেছে? চুরি করতে রেখেছে, রাইট? কেন যে কুয়েতকে ভয় ছিল ইরাক থেকে, কুয়েতকে ভয় ছিল ইরান থেকে, ওইটাই ফলো হতে হয়েছে। আজকে স্টামারকে ইরান ঝুঁকে দিয়েছে, আর এইটাই আমি বলছি, ইরান ঝুঁকেগা नहीं মারেগা। طيارة حربية طيارة حربية আর এই যে طيارة حربية شوف شوف যদি شوف আপনি কথাটা شوف شوف ভালো شوف করে شوف দেখেন, ইনোসেন্ট সিভিলিয়ান কিলিং কোন মিডিয়াতে, আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে বলছে যে এই ইরান এতগুলো আপনার অ্যাটাক করে এত লোককে মেরেছে, কেউ বলেনি। তার মানে এই যে ওয়ার্ড গুলো আপনি যদি দেখছেন ভালো করে, ওর মধ্যে আপনি খবর পাচ্ছেন। একদিকে আপনি দেখাচ্ছেন আমেরিকান প্লেন গুলো চলে যাচ্ছে, নেমে যাচ্ছে, একদিকে আপনি স্ট্যামারের কথা বলছেন, ও বলছে ইনোসেন্ট সিভিলিয়ান। তার মানে আপনি দেখুন ইরান কিভাবে এরিয়া ডমিনেট করেছে। আর এই যে আপনি বলছেন বিশ্বযুদ্ধ হবে না, কেন যে ব্রিটেন বুঝতে পেরেছে, ফ্রান্স বুঝতে পেরেছে, ওখান থেকে আমেরিকান সোলজার পালাবার একটাই রাস্তা আছে যে ওরা নাটো কান্ট্রি লাগে কাছে গিয়ে শরণ নেবে। যতগুলো লোক আপনার যখন থেকে 2 দিন ধরে যখন ইরান অপারেশন করেছে, সব আমেরিকান সোলজার গুলো আপনার ফ্রেঞ্চ এম্বাসিতে বা আমেরিকান এম্বাসিতে চলে গেছে, ওদেরকে প্রাণের ভয়। এই আমেরিকান সোলজার ওরা কোনোদিন কোনো যুদ্ধ জেতেনি। তাহলে এইটা আমেরিকা কেন করলো যে আয়াতুল্লাহ আলী খামেনি শেষ, সপরিবারে শেষ, এবং তারা বলছে যে তারা যে বাংকারে লুকিয়েছিলেন এই খামেনি, সেই বাংকারগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এই কথাগুলো কেন সামনে আনছে তারা? এটাও কি একটা স্ট্র্যাটেজি? আমেরিকার একটা অপারেশন আছে, ওটা বলি ইনফরমেশন এন্ড ইনফ্লুয়েন্স অপারেশন, যেটা সাইকোলজিক্যাল অপারেশন কে বলা হয়। ট্রাম্পের এখন ওই ওনাদের সিনেটে যতগুলো কমিটি আছে, আজকে জিজ্ঞেস করা হচ্ছে কি তুমি ইরানে কেন অ্যাটাক করলে? তুমি বলছো ওদের কাছে নিউক্লিয়ার বম আছে, তো কতদিনের মধ্যে বানিয়ে নেবেন, কবে বানাবেন? ওদের কাছে কি মিসাইল আছে যে আমাদের ম্যানল্যান্ডে আসবে? তুমি কেন ইনভলভ হতে চলেছো, রাইট? এই যে খোমেনি এই যে ডেথের কথাটা আছে, ওটা নিজের পাবলিককে বলার জন্য এটা স্প্রেড করা হয়েছে, কি মানুষকে বলেছে আমি দেখো প্রথম দিনে উইদিন 24 আওয়ার্স আমরা ওই রিজাইমের যেটা হেড আছে, স্পিরিচুয়াল হেড আছে, ওকে আমরা শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এইটা সাইকোলজিক্যাল অপারেশন মডার্ন ডে, রাইট? নিজের ডোমেস্টিক পপুলেশনকে বোঝাবার জন্য। আমরা জানি না কি সৎ আছে, আমরা জানি না, কেন যে আমরাও দেখলাম, তাই মিডিয়ার মাধ্যমেই দেখলাম কি ইরানের একজন টেলিভিশন অ্যাঙ্কার কাঁদতে আরম্ভ করলো, বললো যে খোমেনি ইজ নো মোর। আমাদের কাছে পিকচার গুলো আসলো যে অনেক লোক ওখানে তেহরানে কাটতে হয়েছে। আমরা এসব জানি না কত সাচ আছে কত ভুল আছে। তাহলে কোথায় লুকিয়ে রয়েছেন খামেনি? কোথায় লুকিয়ে রয়েছেন তিনি? কি তাহলে কোনো গোপন আস্তানায় বসে বসে ইসলামী ধর্মযুদ্ধের ছক কষছে? এটা আন্ডারগ্রাউন্ড বাংকার আছে। আপনি যদি ইরানের এত সুন্দরভাবে ছবিটা দেখাচ্ছেন বারবার 3D পিকচার, ওর মধ্যে ইরানকে আপনি 3 ভাগে ভাগ করে দিন। একটা ইস্টার্ন পূর্বী দিকে ইরান যেটা আছে, যেখানে আপনি দেখবেন পাকিস্তান, তারপরে উপরে আছে আপনার আফগানিস্তান, আর্জেন্টিনা, সেন্ট্রাল এশিয়ান রিজনের ওদের এই যেগুলো দেশগুলো আছে, ওটা আপনার ইস্টার্ন ইরান। সেন্টার ইস্টার্ন আপনি দেখবেন সেন্ট্রাল ইরান, এন্ড তারপরে ওয়েস্টার্ন ইরান যেখানে আপনার তেহরান আছে, যেখানে ম্যাক্সিমাম অ্যাটাক যাচ্ছে। এই যে তেহরান। আর আপনি যখন আপনি ম্যাপিং করেন 2 দিন ধরে, যতগুলো ইসরায়েলি এন্ড আমেরিকান স্ট্রাইক হচ্ছে, ওটা ওয়েস্টার্ন ইরানের দিকে হচ্ছে। তার মানে যেখানে তেহরান আছে, ইফসান আছে, নানজ আছে, এসব জায়গা হচ্ছে। আর ওরা খুঁজছে এই যে মোবাইল লঞ্চার, মিসাইল লঞ্চার আছে, ওটা কোথায় আছে। আর ওর মধ্যে আমরাও ছবি দেখেছি, এই সোশ্যাল মিডিয়াতেই ছবি দেখেছি আমরা, কি এই যে আছেন খামেনি আছেন, উনি একটা ডেজার্টে ঘুরছেন, অনেক লোকের সঙ্গে বলছেন দেখো
এই ডেজার্টে আমার ঘুরে বেড়াচ্ছে। এই যুদ্ধের টাইমে কেউ ঘুরতে পারে না কেন? যে স্যাটেলাইটে রেজলিউশন এত জবরদস্ত আছে, আমেরিকান স্যাটেলাইট গুলো বা ইসরায়েলি স্যাটেলাইট গুলো বা চাইনিজ স্যাটেলাইট গুলো, আমাদের স্যাটেলাইট গুলো, যে সাবমিটার রেজলিউশন, ওরা একটা নাম্বার প্লেট পড়তে পারে। তাহলে এটা খামেনি এরকম তো অন্য ওপেন জায়গায় কোনো ঘুরবেন না। উনি নিশ্চয়ই যদি জীবিত থাকেন তাহলে উনি একটা টানেলে আছেন। ওই টানেল যেরকম হামাস, যেটা আপনার ইসরায়েল করতে পারেনি, এটা নতুন ওয়ারফেয়ার আমরা দেখছি, টানেল ওয়ারফেয়ার। ওই টানেলে কোনো জায়গায় যদি থাকেন, আর আছে নিশ্চয়ই একটা অপারেশন রুমে কিছু না কিছু ওদের আছে যেটা এত সুন্দরভাবে কোঅর্ডিনেট করছে। এটা চাইনিজ আছে ওখানে এক্সপার্ট, ওখানে রাশিয়ান এক্সপার্ট আছে। আর আপনি যেটা দেখালেন আজকে যে এয়ারক্রাফটটা পড়ে আছে, আমি কনফার্ম বলছি যে ওখানে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে এই যে রাশিয়া ইরান যেটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা চালাচ্ছে, ওটা কিন্তু আমেরিকা ওটা ভাঙতে পারছে না। তাই জন্য ওদের প্লেনটা পড়ে গেছে, তাই জন্য ওদের প্লেন পড়ে গেছে। আগুন লাগেনি, ইঞ্জিন সিজ হয়ে গেল, বিকজ এই 5th জেনারেশন ওয়ারফেয়ার যেটা করছে, এটা ওর মধ্যে এভরিথিং ইজ অন দ্য বোর্ড, পাইলটের কিছু করতে হয় না। তাহলে এইটা একটা জিনিস হলো। দ্বিতীয়, আজকে আপনি রিজনাল যেটা আপনি বিশ্বযুদ্ধ বারবার বলছেন, হিজবুল্লাহ তো গতকাল ফায়ারিং করলো, আর ওই ফায়ারিং এ জানে কি হলো? আপনার যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার যেটা পার্সোনাল প্লেন আছে ওখান থেকে সরিয়ে নিতে হলো। আর 8 ঘন্টা ধরে গ্রিস, কেউ বলছে জার্মানি, নেতানিয়াহু মরে গেছেন না জিন্দা আছেন। সিমিলারলি এখানেও একটা আরো সোশ্যাল মিডিয়া হলো যে এই যে ইরানিয়ান প্রেসিডেন্ট আছেন পেজেশকান, উনি মরে গেছেন না জিন্দা আছেন। এই সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো লোক অনেক জিনিস ছড়াচ্ছে, আমাদেরকে ওই ফিল্টার করে আমাদেরকে বলতে হচ্ছে যে আমরা কি দেখছি। ওই যেরকম আপনার দেখলেন না, আমাদের এটা মহাভারতের কথা ছিল না যে আমি শুধু মাছের চোখ দেখছি। একদম। আমি একটু আব্রাহাম লিঙ্কনের ছবিটাও স্যার একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে। বাংলাদেশে জঙ্গি পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠেছে। দেশের প্রধান বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরো যেসব স্থাপনায় রেড অ্যালার্ট জারি হয়েছে সেসব সম্পর্কে আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। অনেকেই বলতে শুরু করেছেন যে দেশে তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, খাদ্য পরিস্থিতি ভয়ঙ্কর, অর্থনীতির অবস্থা চরম, সব মিলিয়ে যে কোনো মুহূর্তে বাংলাদেশ দেউলিয়া বা ব্যর্থ রাষ্ট্র হয়ে যেতে পারে। আর তারেক রহমানের সরকার সেটা বুঝতে পেরেই এই জঙ্গি ইস্যুকে সামনে এনে সবকিছুর দায়ভার এই জঙ্গিদের উপর চাপাতে চাইছে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে কথা সত্য হলেও তাতে জঙ্গি পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করেছে সে সত্য বদলাবে না। অথচ আজ যখন সারা দেশে এক ভীতি এবং শঙ্কার পরিবেশ, তখন সরকারের ভেতর থেকে আসছে পরস্পর বিরোধী বক্তব্য। মঙ্গলবার 28 এপ্রিল কোস্টগার্ড সদর দপ্তরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অত্যন্ত নির্লজ্জভাবে দাবি করছেন যে বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার মতো তিনিও একই কথা বলছেন। তাহলে বাবা রেড অ্যালার্ট কেন? তিনি আরো বলছেন এই জঙ্গিবাদ নাকি শেখ হাসিনা সরকারের একটি রাজনৈতিক নাটক ছিল, অর্থাৎ যে সরকার বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছিল সেই সরকারের কঠোর অবস্থানকে তিনি অস্বীকার করছেন। কিন্তু ট্র্যাজেডি হলো ঠিক একই দিনে প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং এ স্পষ্টভাবে স্বীকার করছেন যে দেশে জঙ্গি নেই একথা বলা যাবে না, দেশে জঙ্গি অবশ্যই আছে। তিনি স্বীকার করেছেন যে একটি ক্ষুদ্র অংশ উগ্রপন্থার প্রবণতায় রয়েছে। প্রশ্ন জাগে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি না জানেন যে দেশে জঙ্গি আছে কি নেই, তাহলে কার নির্দেশে বিমানবন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি হলো? পুলিশ কি তবে সরকারের নিয়ন্ত্রণে নেই, নাকি সরকারের এক হাত জানে না অন্য হাত কি করছে? এই বিভ্রান্তি কেবল প্রশাসনিক অদক্ষতা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। ডক্টর জাহিদুর রহমান একদিকে স্বীকার করছেন জঙ্গিদের অস্তিত্ব, অন্যদিকে গত 1.5 দশক ধরে চলা জঙ্গি বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টাও করেছেন। তারা বলছেন অতীতে জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, কিন্তু আজ যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, সশস্ত্র পাহারা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে, তখন কি তারা স্বীকার করবেন না যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? বিমানবন্দরের প্রতিটি প্রবেশপথ যে কড়াকড়ি পোশাকে এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত মোতায়েন, এগুলো কি নাটকের অংশ? যদি নাটক না হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রী কেন সত্য গোপন করছেন? পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল হাসানের সই করা চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহমেদ শামী ওরফে আবু বক্করের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এটা কি কোনো তুচ্ছ ঘটনা?
যখন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের ভেতরে জঙ্গিরা অনুপ্রবেশ করে, যখন অস্ত্রাগার লুটের পরিকল্পনা করা হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কোন সাহসে বলেন যে দেশে কোনো জঙ্গি নেই? বাস্তবতা হলো অবৈধ ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে জঙ্গিবাদ এক নতুন মাত্রা পেয়েছিল। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের সময় কারাগার ভেঙে 900 বন্দী পলায়ন এবং বিপুল পরিমাণ অস্ত্র লুট হওয়ার পর থেকেই এই জুলাই সন্ত্রাসীরা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ঘোষণা দিয়েছিলেন দেশে কোনো জঙ্গি নেই, তখন সেই সুযোগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুহিবুল্লাহর মতো ভয়ঙ্কর জঙ্গিরা জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসে। ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে রেড অ্যালার্ট দিলেও তাদের দলের মন্ত্রীরা এখন মিথ্যাচার করছেন। এই সরকারের তথ্য উপদেষ্টা দাবি করছেন তারা ডিসইনফরমেশন বা অপতথ্য সহ্য করবেন না, অথচ তারাই সবচেয়ে বড় অপতথ্য ছড়াচ্ছেন যে দেশে জঙ্গি নেই। যদি জঙ্গি না থাকে তবে কেন সশস্ত্র বাহিনীর অর্ধশতাধিক সদস্যকে নজরদারির আওতায় এনে হাউস অ্যারেস্ট করা হলো? কেন পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশি তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করছে এবং পাকিস্তানে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে? ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আফগানিস্তানের নাগরিক হাশমাত মোহাম্মদীর লাশ উদ্ধারের ঘটনা কি প্রমাণ করে না যে বাংলাদেশে এখন আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের অবাধ চারণভূমি হয়ে উঠছে? সবচেয়ে ভয়াবহ তথ্য হলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত আলিয়া আহসান উজামার জামায়াত ইসলামীতে যোগদান। গত 17 জানুয়ারি জামায়াতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি দলে যোগ দিয়েছেন। এই উসামা সেই ব্যক্তি যে কিনা 2021 সালে সংসদ ভবনে 313 জন আত্মঘাতী নিয়ে সশস্ত্র হামলার পরিকল্পনা করেছিল, যে ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যে ব্যক্তি জিহাদের নামে তরুণদের মগজ ধোলাই করে, তাকে যখন জামায়াত বরণ করে নেয় তখন বুঝতে বাকি থাকে না যে এই সরকার আসলে জঙ্গিবাদ দমনে নয়, বরং জঙ্গিবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে ব্যস্ত। জামায়াতের আমির শফিকুর রহমান নিজে যখন জঙ্গি অর্থায়নে অভিযুক্ত এবং তার পুত্র জঙ্গি নেতা, তখন এই সরকারের কাছ থেকে জনগণের নিরাপত্তা আশা করাটা এক বড় পরিহাস। টিটিপি বিস্তৃত নেটওয়ার্ক আজ ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে কোটি কোটি টাকা বাংলাদেশে আনছে, আর তারেক রহমানের সরকার সেই তথ্য গোপন করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছে। তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলছেন তারা ফটোকার্ড বা বিকৃত সংবাদ সহ্য করবেন না, কিন্তু তিনি কি এটা সহ্য করবেন যে তার সরকারের অধীনে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের উচ্চ পর্যায়ের প্রশিক্ষিত সদস্যরা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে? কনস্টেবল শফিকুল হাসানের মোবাইল ফরেনসিক পরীক্ষায় কি পাওয়া গেল তা কি সরকার প্রকাশ করবে? তারা বলছে ফ্যাসিবাদী আমলের জঙ্গি নাটক নাকি এখন শেষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার নিজেই একটি মহা সংকট তৈরি করেছে। যখন তেল, গ্যাস, বিদ্যুতের অভাবে জনজীবন অতিষ্ঠ, যখন চাল ডালের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তখন এই সরকার একটি জঙ্গি অ্যালার্ট জারি করে মানুষের ক্ষোভকে স্থিমিত করতে চাইছে। অথচ এই জঙ্গি হুমকি কাল্পনিক নয়, এটি তাদেরই তৈরি করা। যে জঙ্গিদের জুলাই মাসে কারাগার থেকে মুক্ত করা হয়েছিল তারাই আজ বুমেরাং হয়ে ফিরে আসছে। পুলিশ সদর দপ্তর থেকে সব জেলায় সতর্কতা পাঠানো হয়েছে, সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চকে সক্রিয় করা হয়েছে। এসব কি তবে মিথ্যে? স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন মৌলবাদী এবং কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠী থাকা স্বাভাবিক, তবে তিনি ভুলে যাচ্ছেন এই কট্টরপন্থার হাত ধরেই হোলি আর্টিজানের মতো ঘটনা ঘটেছিল। তখন উসামার মতো মানুষ সংসদ ভবনে হামলার পরিকল্পনা করে এবং পরে জামায়াতের সহযোগী সদস্য হয়। তখন বুঝতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভার নিরাপত্তাও আজকে হুমকির মুখে। ডক্টর জাহিদুর রহমান আজ সচিবালয়ে লম্বা চওড়া কথা বলেছেন সাংবাদিকতার মান নিয়ে, কিন্তু তিনি কি বলতে পারবেন কেন তার সরকার একের পর এক জঙ্গিকে মুক্তি দিয়ে দেশকে আফগানিস্তান বানানোর পথে ঠেলে দিল? কেন আজ বাংলাদেশি তরুণরা পাকিস্তানের টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যাচ্ছে? তারেক রহমানের সরকার আজ যে রেড অ্যালার্ট জারি করেছে, সেই একই সরকারের মদদে জামায়াত, শিবির, জুলাই সন্ত্রাসীরা, কারামুক্ত জঙ্গিরা রাজপথে মিছিল করছে। যারা একসময় বলতো জঙ্গি নেই, আজ তারা জঙ্গি হামলার ভয়ে বিমানবন্দর সিল করে দিচ্ছে। আসলে এখানে দুটো সত্য একসঙ্গে সত্য। একটি হলো তারেক সরকার নিজেদের অর্থনৈতিক ব্যর্থতা, খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট, রাষ্ট্রীয় বিপর্যয় ঢাকতে জঙ্গিদেরকে সামনে আনছে। আরেকটি সত্য হলো তাদের নিজেদের পোষা সাপই এখন তাদের দংশাতে প্রস্তুত।
অবৈধ ইউনূস সরকারের 20 মাসের জঙ্গি প্রীতির ফসল এখন ঘরে ফিরেছে। বাংলাদেশ অতীতে জঙ্গিবাদ দমনে সফলতা দেখিয়েছে, সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করেছে। সেই সফলতার পেছনে ছিল রাজনৈতিক সদিচ্ছা, জঙ্গিবাদ বিরোধী কঠোর অবস্থান এবং রাষ্ট্রের নৈতিক দৃঢ়তা। আজ সেই দৃঢ়তা নেই। যে রাষ্ট্র জঙ্গিকে মুক্তি দেয়, জঙ্গিকে দলে টানে, জঙ্গিকে রাজনৈতিক মিত্র বানায়, সে রাষ্ট্র পরে রেড অ্যালার্ট দিয়ে জনগণকে বাঁচাতে পারবে না। কারণ জঙ্গি দমন শুধু বন্দুক দিয়ে হয় না, জঙ্গি দমন হয় রাষ্ট্রের নৈতিক অবস্থান দিয়ে। আর সেই অবস্থান আজ বাংলাদেশ হারিয়ে ফেলেছে। এই সরকার আসলে একটি ব্যর্থ এবং অবৈধ সরকার। একদিকে তারেক রহমানের অদৃশ্য নির্দেশ, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের রেখে যাওয়া উপদেষ্টাদের নানা কারসাজি এবং যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং এনসিপির চরম অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা, সব মিলিয়ে জঙ্গি পরিস্থিতিকে তারা কখনো অস্বীকার করছে, কখনো রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। যখন আন্তর্জাতিক চাপে পড়ে রেড অ্যালার্ট দিচ্ছে, তখন নিজেদের ভোটার এবং মিত্র জামায়াত শিবিরকে খুশি করতে বলছে দেশে জঙ্গি নেই। এই যে বহুমুখিতা বাংলাদেশকে আরো বড় বিপদের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। যদি জঙ্গি না থাকে তবে কেন বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি স্থাপনায় যুদ্ধাবস্থা? কেন সাধারণ মানুষকে নিবিড় তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে? এর নেপথ্যে যারা আছে তারা আসলে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে জঙ্গিবাদকে লালন করছে। যে সরকার জঙ্গির সঙ্গে ঘর করে, সে সরকার কোনোদিন জঙ্গি নির্মূল করতে পারবে না, পারে না। আপনারা 2001 থেকে 2006 সালে ভুলে গেছেন, বাংলা ভাইয়ের কথা ভুলে গেছেন, শায়ক আব্দুর রহমানের কথা ভুলে গেছেন। একই ঘটনা এখন ঘটছে। আজ রেড অ্যালার্ট জারি করে যে আতঙ্ক ছড়ানো হয়েছে, তার দায় সরকারকে নিতে হবে। কারণ তারা নিজেরাই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে জুলাই সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে। পরিস্থিতির এই অবনতি কেবল শুরু। সামনে যে আরো ভয়াবহ দিন আসছে তা সরকারের এই চরম বিভ্রান্তিকর বক্তব্যগুলো থেকেই স্পষ্ট হয়ে উঠছে। জনগণের জানমালের নিরাপত্তা আজ এক ধরনের প্রহসনে পরিণত হয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না তার বাহিনী কেন সতর্কতা জারি করেছে। এটাই কি তবে সেই নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, যেখানে জঙ্গিরা জামায়াতের